হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি। আজকে তোমাদের সামনে আলোচনা করব টাইপ অফ এস6 পিরামিড, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, ইন্টারমিডিয়েট এবং স্টেশনারি টাইপ। সেকেন্ড সেমিস্টার সিসি3 হিউম্যান জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল এটি। তো আজকে তোমাদের সামনে বিস্তৃতভাবে আলোকপাত করব সম্পূর্ণ বাংলায়। তো সরাসরি প্র্যাকটিক্যালে আসার আগে একটু থিওরিক্যালি কনসেপ্ট আমাদের জেনে রাখা প্রয়োজন যে এস6 পিরামিড জিনিসটি কি। আমরা এস6 পিরামিডকে বাংলায় বলে থাকি যে জনসংখ্যা পিরামিড বা বয়লিঙ্গ অনুপাত। অর্থাৎ যখন কোনো একটি লেখাচিত্রে যখন অনুভূমিক সাহিত্য বা একাধিকবার পর্যায়ক্রমে ক্রমহ্রাসমান পরিসংখ্যান অনুযায়ী যখন কোনো একটি পিরামিড সদৃশ্যকে যখন দেখানো হয়ে থাকে, তখন কোনো একটি দেশের বা অঞ্চলের বয়স এবং লিঙ্গভিত্তিক পরিকাঠামোর ভিত্তিতে এই লেখচিত্রকে কিন্তু আমরা এখানে দেখিয়ে থাকি। বাংলায় বলে থাকি যে বয়লিঙ্গ অনুপাত বা জনসংখ্যা পিরামিড। অর্থাৎ এই এস6 পিরামিড বলতে কোনো একটি নির্দিষ্ট বয়সের ব্যবধানে কোনো একটি স্থান বা দেশের নারী পুরুষের যে অনুপাতকে, সেটাকে জনসংখ্যা গঠন প্রকৃতির মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখাতে পারি। অর্থাৎ এস6 কম্পোজিশনের মধ্য দিয়ে আমরা এখানে মেল এবং ফিমেলের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনকে কিন্তু আমরা দুটো যে রেশিও আকারে কিন্তু আমরা এখানে প্রকাশ করতে পারি। এর বাম দিকে আমরা দেখিয়ে থাকি মেল পপুলেশন এবং ডান দিকে আমরা দেখিয়ে থাকি ফিমেল পপুলেশন। এবারে আমরা এই চিত্রের মাধ্যমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে হরিজেন্টাল অ্যাক্সিসে আমরা পপুলেশনকে দেখিয়েছি এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা এজ গ্রুপকে দেখিয়েছি। আমরা এই এজ গ্রুপকে এস6 পিরামিডের বেসিসে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। একটি ইয়াং ডিপেন্ডেন্ট ক্যাটাগরি, একটি ওয়ার্কিং পপুলেশন ক্যাটাগরি, একটি এল্ডারলি ডিপেন্ডেন্ট ক্যাটাগরি। তো প্রথমত 0 to 4 থেকে 10 to 14 এই এজ গ্রুপটাকে আমরা বলতে পারি যে চাইল্ড এজ গ্রুপ বা ইয়াং ডিপেন্ডেন্স। তারপরে 15 to 19 থেকে আমরা 55 to 59 আমরা দেখিয়ে থাকি ইয়াং এজ গ্রুপ বা ওয়ার্কিং পপুলেশন ক্যাটাগরি, এবং অ্যাবাভ 60+ সেটাকে আমরা এখানে দেখিয়ে থাকি যে এল্ডারলি ডিপেন্ডেন্ট বা ওল্ড এজ গ্রুপ। তো আমরা এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করে থাকি এবং বাম দিকে দেখিয়ে থাকি মেল পপুলেশন এবং ডান দিকে দেখিয়ে থাকি ফিমেল পপুলেশন। এবারে আমরা এই এস6 পিরামিডের মাধ্যমে আমরা কি কি জানতে পারি না, এস6 পিরামিডের মাধ্যমে আমরা জানতে পারি যে সেখানকার বার্থ রেট কেমন, সেখানকার ডেথ রেট কেমন, সেখানকার ডিপেন্ডেন্সি রেশিও কতটা বা কতটা কম বা কতটা বেশি, এবং সেখানকার সেক্স রেশিও কেমন, এবং লাইফ এক্সপেক্টেন্সির যে মাত্রাটা, সে মাত্রাটা কতটা বেশি বা কম। তো এখানে বার্থ রেট বের করার জন্য একটি ফর্মুলা আছে, সেটি হলো নাম্বার অফ বার্থ ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 1000। ডেথ রেট বের করার জন্য নাম্বার অফ ডেথ ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 1000। ডিপেন্ডেন্সি রেশিও, অর্থাৎ এই ডিপেন্ডেন্সি রেশিও দুই ভাবে হয়ে থাকে, একটি হলো চাইল্ড ডিপেন্ডেন্সি রেশিও এবং একটি হয়ে থাকে ওল্ড ডিপেন্ডেন্সি রেশিও। এবং এই চাইল্ড ডিপেন্ডেন্সি রেশিও এবং ওল্ড ডিপেন্ডেন্সি রেশিও সবসময় কিন্তু ইয়াং এজ গ্রুপের ওপর কিন্তু ডিপেন্ড করে থাকে। আর সেক্স রেশিও, যেটি হলো ফিমেল পপুলেশন ডিভাইডেড বাই মেল পপুলেশন ইন্টু 1000, আমরা এই ফর্মুলায় বের করে থাকি। তো আমরা এই ধরনের যে কম্পোনেন্ট গুলো আছে বা এই ধরনের যে কম্পোজিশন গুলো আছে, এটি কিন্তু আমরা এস6 পিরামিডের যে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের যে ডেথ রেট, বার্থ রেট, ডিপেন্ডেন্সি রেশিও এবং সেক্স রেশিও কিন্তু আমরা এখানে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করে থাকি। তারপরে আসবো যে টাইপ অফ এস6 পিরামিড। এস6 পিরামিডকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। তো আমরা অনেকেই আবার বলে থাকি যে এটিকে 4 ভাগে ভাগ করে থাকি, কারণ যেহেতু আমাদের সিলেবাসে বলেই দিয়েছে যে প্রোগ্রেসিভ টাইপ অফ পিরামিড আছে, রিগ্রেসিভ টাইপ অফ পিরামিড আছে, এবং ইন্টারমিডিয়েট টাইপ অফ পিরামিড আছে, এবং স্টেশনারি টাইপ অফ পিরামিড আছে। তবে আমরা মেনলি ভাবে 3 ভাগে ভাগ করি, এবং শেপ ওয়াইজ আমরা আবার এক্সপেন্সিভকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করি। একটা হলো প্রোগ্রেসিভ টাইপ অফ পিরামিড, আর একটা হলো রিগ্রেসিভ টাইপ অফ পিরামিড। আর একটা যেটা আছে কনস্ট্রাকটিভ, আবার কনস্ট্রাকটিভকে আমরা ইন্টারমিডিয়েট টাইপ অফ পিরামিড বলে থাকি, আর আরেকটা আছে স্টেশনারি টাইপ অফ পিরামিড। এবার প্রত্যেকটা পিরামিড সম্পর্কে একটু ছোট্ট ছোট্ট করে কনসেপ্ট আমরা এখানে জেনে নেব। না, প্রথমত আমরা জানবো যে এক্সপেন্সিভ টাইপ অফ পিরামিড।
এক্সপেন্সিভ টাইপ অফ পিরামিডের ক্ষেত্রে আমরা যেটা জানবো সেখানে হলো বার্থ রেট থাকবে অত্যাধিক বেশি এবং ডেথ রেট থাকবে কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি, অর্থাৎ জন্মহার আর মৃত্যুহার দুটোই থাকবে বেশি। পিরামিডের যে বেসটা অর্থাৎ যে বার্থ রেটের যে বেসটা সেটা থাকবে অত্যাধিক হাই, অর্থাৎ তার যে ভূমিভাগ থাকবে অত্যন্ত বিস্তৃত, তার শীর্ষদেশ থাকবে অত্যাধিক পরিমাণে তীক্ষ্ণ। এবং যেহেতু এখানে জন্মহার ও মৃত্যুহার অত্যাধিক, তাই এখানকার কিন্তু যে অর্থনৈতিক যে পরিকাঠামো সেটাও কিন্তু খুব একটা কিন্তু মানে ঠিকঠাক বা সক্রিয় নয়। তাহলে এই ধরনের পিরামিড আমরা সচরাচর দেখতেই পারি যে আফ্রিকার মতো কিছু দেশগুলো, নাইজেরিয়া বা ইথিওপিয়ার মতো দেশগুলি কিন্তু, যে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলি কিন্তু এই পিরামিডের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আসবো কনস্ট্রাকটিভ পপুলেশন পিরামিড বা ইন্টারমিডিয়েট পিরামিড। না, কনস্ট্রাকটিভ টাইপ অফ পিরামিড বা ইন্টারমিডিয়েট পিরামিড বেসিক্যালি এখানে যে বলবো যে জন্মহারটা বেশি হলো মিডিয়াম এবং মৃত্যুহারটা অত্যাধিক পরিমাণে কম, তবে ইয়াং যে এজ পপুলেশন সেটাও কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি, অর্থাৎ এখানে কিন্তু ডিপেন্ডেন্সি যে রেটটা আছে সেই ডিপেন্ডেন্সি রেটটা কিন্তু এখানে বেশি, চাইল্ড ডিপেন্ডেন্সি রেট এবং ওল্ড ডিপেন্ডেন্সি রেট কিন্তু এখানে বেশি। এবং ইউনাইটেড স্টেটের মতো কিছু দেশ এই পিরামিডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং এই পিরামিডের শেপটা অত্যাধিক ন্যারো শেপ বা বাটাম আকৃতির হয়ে থাকে, অর্থাৎ এর যে মধ্যভাগ সেটা হয়ে থাকে উত্তল প্রকৃতির এবং অর্থনৈতিকভাবে সক্রিয় কর্মীর সংখ্যা এখানে অধিক। এই ফর এক্সাম্পল বলতে পারি যে পশ্চিম ইউরোপের মতো যে বিভিন্ন দেশগুলো কিন্তু এই ধরনের পিরামিডের অন্তর্ভুক্ত, কিন্তু বর্তমানে ভারত কিন্তু এই ধরনের পর্যায়ে কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়ে চলেছে। এবারে বলবো স্টেশনারি টাইপ অফ পিরামিড। স্টেশনারি টাইপ অফ পিরামিডের ক্ষেত্রে আমরা এখানে বলতেই পারি যে এটা অত্যাধিক সে বক্স শেপ টাইপের হয়ে থাকে এবং স্টেবল পপুলেশন, অর্থাৎ জন্মহার আর মৃত্যুহারের পরিমাণটা কিন্তু খুব একটা সমান কিন্তু হয়ে থাকে এবং যে ইয়াং যে এজ গ্রুপ আছে সেই ইয়াং এজ গ্রুপও কিন্তু জন্মহারের সঙ্গে কিন্তু ঠিক সেম পর্যায়ে কিন্তু সেখানে কিন্তু ডিক্রিজ করছে। তাই জন্মহার কিন্তু অত্যাধিক এবং মৃত্যুহার প্রায় এখানে কম বললেই চলে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডার মতো যে বিভিন্ন উন্নত দেশগুলো কিন্তু এই পর্যায়ে অন্তর্গত এবং এই সমস্ত দেশের অন্তর্ভুক্ত অত্যাধিক শিক্ষা দীক্ষা, বার্থ রেটের কন্ট্রোল অর্থাৎ জন্মহারের নিয়ন্ত্রণ, এছাড়াও গুড হেলথ কেয়ার এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর ফিউ নেগেটিভ পর্যায়ের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর থাকার কারণে কিন্তু আমরা এই ধরনের পিরামিডকে বলতে পারি যে স্টেশনারি টাইপ অফ পিরামিড। একটি চার্টের মাধ্যমে আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত যে 4টি টাইপ অফ পিরামিড যে রয়েছে তাকে কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং এই চার্টটিকে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে মনে রাখবে, কারণ পিরামিড অ্যানালাইসিসের পর তোমাদের পরীক্ষায় হয়তো কোশ্চেনে বলেই দিতে পারে যে ইন্টারপ্রিটেশনের সঙ্গে সঙ্গে কোনটি কোন টাইপের পিরামিড সেটাকে অ্যানালাইসিস করো, তাহলে তখন কিন্তু আমাকে পিরামিড ডায়াগ্রামটা করে নিয়ে কিন্তু কোনটি কোন টাইপের পিরামিড সেটাকে কিন্তু আমাকে বলতে হবে। তো কোনটি কোন টাইপের পিরামিড সেটি জানতে গেলে আমাকে প্রত্যেকটা পিরামিডের বেশ কিছু বৈশিষ্ট্যগুলোকে আমাকে জানতে হবে, সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমি এখানে চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো প্রোগ্রেসিভ টাইপের ক্ষেত্রে আমরা এখানে বলতেই পারি বার্থ রেট এবং ডেথ রেট কিন্তু অত্যাধিক হাই, কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু অত্যাধিক পরিমাণে কম এবং ডিপেন্ডেন্সি রেশিওটাও কিন্তু এইখানে বেসিক্যালি বার্থ রেটের ক্ষেত্রে অর্থাৎ চাইল্ড এজ গ্রুপের ক্ষেত্রে কিন্তু বেশি। রিগ্রেসিভ টাইপ অফ পিরামিডের ক্ষেত্রে বার্থ রেটটা কিন্তু অত্যাধিক স্টিল হাই হয়ে থাকে এবং ডেথ রেটটা কিন্তু ফলিং ডেথ রেট হয়ে থাকে এবং এখানকার যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা হয়ে থাকে যে স্ট্রিক্টলি লঙ্গার এবং এখানকার যে ডিপেন্ডেন্সি যে রেশিও যেটা সেটাও প্রায় খুব কম হয়ে থাকে, তবে ডিপেন্ডেন্সি রেশিও খুব একটা এখানে দেখা যায় না। তবে স্টেশনারি টাইপ অফ পিরামিড যেটা সেটা যেহেতু বক্স শেপ, অর্থাৎ তার যে শেপটা সেটা হলো কনকেভ শেপ, অর্থাৎ এখানকার যে বার্থ রেট সেটা অত্যাধিক পরিমাণে ডিক্লাইনিং করছে, ডেথ রেটটাও কিন্তু অত্যাধিক পরিমাণে কম, তবে লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি এবং এখানে কিন্তু যে
ডিপেন্ডেন্সি রেশিও যেটা আছে সেটা কিন্তু এই পর্যায়ে কিন্তু প্রায় বেশি হয়ে থাকে। আরেকটা যেটা আছে সেটা হলো কনট্রাকটিভ বা ইন্টারমিডিয়েট পিরামিড। সেখানেও কিন্তু বার্থ রেটটা কিন্তু অত্যাধিক পরিমাণে কম এবং ডেথ রেটটাও কিন্তু অত্যাধিক পরিমাণে কম, তবে লঙ্গার লাইফ এক্সপেক্টেন্সি এই পর্যায়ে রয়েছে এবং ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু এই পর্যায়ে অত্যাধিক পরিমাণে বেশি। অস্ট্রেলিয়ার মতো দেশগুলো কিন্তু এই ইন্টারমিডিয়েট বা কনস্ট্রাকটিভ টাইপের মধ্যে পড়ছে। এবারে আমরা একটা ইন্টার রিলেশনশিপ দেখিয়েছি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে। আমরা এখানে দেখতেই পাচ্ছি ডেমোগ্রাফিক ট্রানজিশনের প্রথম যে দুটি পর্যায়, সেই দুটি পর্যায়ে কিন্তু প্রোগ্রেসিভ এবং রিগ্রেসিভ টাইপ অফ পিরামিডের অন্তর্ভুক্ত, অর্থাৎ এক্সপ্যান্সিভ টাইপ অফ পিরামিডের মধ্যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের প্রথম দুটো পর্যায় পড়ছে। তার পরবর্তী যে দুটি পর্যায় আমার পড়ছে ইন্টারমিডিয়েট টাইপ অফ পিরামিড। তবে শেষের যে দুটো যে টাইপ সেটা কিন্তু আমাকে এখানে পড়ছে স্টেশন টাইপ অফ পিরামিড। এটা কিন্তু আমরা এখানে। তো প্র্যাকটিক্যালে তোমাদের পরীক্ষায় এই ধরনের একটি ডেটা দিয়ে দেবে যেখানে তিনটে কলাম থাকবে। ফার্স্ট কলামে থাকবে এজ গ্রুপ, মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন। এই ধরনের একটি ডেটা দিয়ে দেবে এবং এই ডেটার উপর বেস করেই আমাদের করতে হবে এসএক্স পিরামিড। তো প্রথমত টোটাল মেল পপুলেশন এবং টোটাল ফিমেল পপুলেশন এই দুটো তোমাদের ডেটাতে দিয়ে দিতেই পারে, আবার নাও দিতে পারে। যদি দিয়ে দেওয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ বা টোটাল যে মেল পপুলেশন আছে সেটাকে কিন্তু আমাকে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল মেল পপুলেশন আছে তাকে কিন্তু সামেশন করে আমাকে বের করতে হবে টোটাল মেল পপুলেশন এবং টোটাল ফিমেল পপুলেশন। এবারে টোটাল মেল এবং টোটাল ফিমেল পপুলেশন বের করে নিয়ে এবার বের করতে হবে প্রত্যেকটা মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশনের পার্সেন্টেজ। তো আমরা ফর এক্সাম্পল এজ গ্রুপ 0 to 4 এর যে ফার্স্ট যে রোতে যে আমার এজ গ্রুপটি আছে তার আমি পার্সেন্টেজ অফ মেল পপুলেশন এখানে দেখিয়েছি। তো প্রথমে রয়েছে টোটাল মেল পপুলেশন ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল মেল পপুলেশন অফ 0 to 4 ইন্টু 100। তো আমার এখানে প্রথমে টোটাল মেল পপুলেশন রয়েছে 6267895। তো আমরা এটিকে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আমাকে ইন্ডিভিজুয়াল মেল পপুলেশন দেখাতে হবে। না, আমার ইন্ডিভিজুয়াল মেল পপুলেশন আছে 986596। আমরা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে যদি তাকে 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব যে 7.19%, অর্থাৎ এটাই হলো আমার পার্সেন্টেজ অফ মেল। তো আমরা এইভাবে আমরা ক্যালকুলেশন টেবিল বানাবো। ক্যালকুলেশন টেবিল বানানোর পর আমরা আরো 5টি কলাম এখানে বাড়াবো, বাড়িয়ে নিয়ে ফার্স্ট কলামে দেব পার্সেন্টেজ অফ মেল টু টোটাল পপুলেশন, তারপরে পার্সেন্টেজ অফ ফিমেল টু টোটাল পপুলেশন, তারপরে সিলেক্টেড স্কেল, তারপর লেন্থ অফ বার্থ মেল অ্যান্ড ফিমেল। তো পার্সেন্টেজ অফ মেল পপুলেশন টু টোটাল পপুলেশন যেভাবে আমরা ক্যালকুলেশন করে বের করেছি ঠিক সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। একইভাবে প্রত্যেকটা পার্সেন্টেজ অফ মেল পপুলেশন আমরা এখানে বের করব। বের করে নেওয়ার পর ঠিক একই নিয়মে যেভাবে পার্সেন্টেজ অফ মেল পপুলেশন বের করেছি ঠিক একইভাবে পার্সেন্টেজ অফ ফিমেল পপুলেশন বের করব। ফিমেল পপুলেশন বের করে নেওয়ার পর এইবারে পার্সেন্টেজ অফ মেল টু টোটাল পপুলেশন এবং পার্সেন্টেজ অফ ফিমেল টু টোটাল পপুলেশনের রেসপেক্টে আমাকে পিরামিড ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তার জন্য একটি স্পেসিফিক স্কেল ধরে নিতে হবে। তো আমি এখানে ধরে নিয়েছি 1 সেন্টিমিটার টু 1% টু টোটাল পপুলেশন। তোমরাও কিন্তু এই 1% টু টোটাল পপুলেশন না ধরে কিন্তু আরো অন্যান্য যে স্কেল তোমাদের মানে যে স্কেলে তোমাদের এই পিরামিড বার ডায়াগ্রাম করতে সুবিধা হয় সেইভাবে কিন্তু তোমরা একটা স্কেল ধরে নিতে পারো। আমি আমার সুবিধার্থে 1 সেন্টিমিটার টু 1% পপুলেশনের একটি স্কেল ধরে নিয়েছি। স্কেল ধরে নেওয়ার পর এবার আমরা এখানে লেন্থ অফ বার ইন সেন্টিমিটার বের করব। ঠিক একইভাবে পার্সেন্টেজ অফ মেল টু টোটাল পপুলেশনের যে ভ্যালুটি থাকবে তার সঙ্গে আমাকে সিলেক্টেড যে স্কেল থাকবে তাকে যদি আমরা ডিভাইডেড করি, ডিভাইডেড করার পর ঠিক আমরা লেন্থ অফ বার ইন সেন্টিমিটার মেলের ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমরা ডিভাইডেড করি ফিমেল পার্সেন্টেজ অফ ফিমেল পপুলেশনের সঙ্গে তাহলে আমরা লেন্থ অফ বার ইন সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর এবার লেন্থ অফ বার ইন সেন্টিমিটার মেল এবং ফিমেলের যে ভ্যালুগুলো পেয়ে গেছি তার রেসপেক্টে এবার আমাকে করতে হবে পিরামিড ডায়াগ্রাম। তো পিরামিড ডায়াগ্রাম করার জন্য প্রথমত আমাকে খাতার ঠিক মিডিল পজিশনে আমাকে একটি সরলরেখা টানতে হবে, হরাইজন্টালি ভাবে অনুভূমিক একটি সরলরেখা অঙ্কন করতে হবে।
তো অনুভূমিকভাবে একটি সরল রেখা অঙ্কন করার পর এবারে আমাকে ভার্টিক্যালি ভাবে এজ গ্রুপগুলো দেখাতে হবে। যদি আমার ডেটাতে এজ গ্রুপ সব থেকে বেশি হয় তাহলে আমি কি করব না 0.5 সেমি গ্যাপ দিয়ে প্রত্যেকটা এজ গ্রুপ দেখাবো। আর যদি এজ গ্রুপ কম থাকে তাহলে কিন্তু আমরা এখানে 1 সেন্টিমিটার গ্যাপ দিয়েও কিন্তু আমরা ভার্টিক্যালি ভাবে এজ গ্রুপ দেখাতে পারি। তবে হরিজন্টালি ভাবে এজ গ্রুপের গ্যাপ কতটা নেব সেটা আমরা 1 সেন্টিমিটার নিতেও পারি বা কখনো কখনো 2 সেন্টিমিটার নিতেই পারি। সেটা আমার এজ গ্রুপ কতটা হবে, কতটা আমার প্রত্যেকটার বারের ভ্যালু হবে তার উপর ডিপেন্ড করছে আমার এই গ্যাপিং ধরাটা। তো আমি এখানে 1 সেন্টিমিটার হরিজন্টালি ভাবে গ্যাপ নিয়ে আমরা ভার্টিক্যালি ভাবে এজ গ্রুপগুলো দেখাবো। তো আমরা 0.5 করে প্রত্যেকটা আমরা এজ গ্রুপের ডিভিশনগুলো করলাম। করার পর আমরা এজ গ্রুপগুলোকে এখানে যেভাবে ডেটাতে ছিল সেই এজ গ্রুপগুলোকে আমরা এখানে 0.5 ডিভিশন গ্যাপ নিয়ে আমরা বসিয়ে দিলাম। বসানোর পর এইবারে আমরা ডান দিকে দেখাবো ফিমেল পপুলেশন এবং বাম দিকে দেখাবো মেল পপুলেশন। তো আমরা এইভাবে 1 সেন্টিমিটার গ্যাপ নিয়ে আমরা পার্সেন্টেজ অফ ফিমেল পপুলেশন গুলো দেখাবো। ঠিক একইভাবে আমরা বাম দিকেও 1 সেন্টিমিটার গ্যাপ নিয়ে পার্সেন্টেজ অফ মেল পপুলেশন দেখাবো। দেখানোর পর এবার আমার যে স্কেলের যে ভ্যালুগুলো এসছে লেন্থ অফ বার্ড ইন সেন্টিমিটার, সেই বারের যে হাইয়েস্ট ভ্যালু যেটা আছে সেই হাইয়েস্ট ভ্যালুর ওপর বেস করেই আমাকে এই যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলো ধরতে হবে। তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা দরকার যে আমার এজ গ্রুপের এই দিকটা আর এজ গ্রুপের এই পোর্শনটা অর্থাৎ ফিমেলের এই পোর্শনটা এবং মেলের এই পোর্শনটা কিন্তু সব সময় কিন্তু আমার 0% থাকবে। এটা কিন্তু কখনোই এটা চেঞ্জ হবে না। তারপর এর বাকি যে আমরা স্কেলের যে ডিভিশনগুলো নিয়েছি সেইগুলো কিন্তু আমার ভ্যালু ওয়াইজ এবং যে স্কেল নিয়েছি সেই ওয়াইজ কিন্তু আমাকে এই পার্সেন্টেজগুলো বসাতে হবে। তো বসানোর পর এবারে আমার প্রথম যে এজ গ্রুপ ছিল সেখানে 0 to 4 এ যে ফিমেল পপুলেশন ছিল সেটা হলো 7.23। তো আমরা এখানে 7.23 এর মানটা এখানে নিলাম। নেওয়ার পর 0 to 4 এজ গ্রুপের মধ্যে প্রথম বার আমি এখানে হরিজন্টালি ভাবে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর একইভাবে আমরা 5 to 9 এর ফিমেল পপুলেশনের যে এজ গ্রুপ পেয়েছি সেটাকে আমরা এখানে কেটে নেব 6.65। কেটে নেওয়ার পর ঠিক একইভাবে আমরা 5 to 9 এর ফিমেল পপুলেশনের বার ডায়াগ্রাম করে নিলাম। ঠিক একইভাবে আমরা মেল পপুলেশনের করব। মেল পপুলেশনে আমরা পেয়েছি যে 7.19। তো সে 7.2 আমরা এরকম একটি স্কেল ধরে নিয়ে আমরা এখানে ডায়াগ্রামটা করলাম। করার পর আমরা প্রথমে একটি অ্যাক্সিসে বার আঁকলাম। আঁকার পর আমরা ঠিক একইভাবে আমরা 5 to 9 এর মেল পপুলেশনের যে ভ্যালুটি পেয়েছি সেটাকে আমরা মাপ নিয়ে আমরা আরেকটা বার ডায়াগ্রাম করলাম। তো এইভাবে 5 to 9 এর আমরা 0 to 4 এবং 5 to 9 এর আমরা মেল এবং ফিমেল পপুলেশনের বার ডায়াগ্রাম এখানে অঙ্কন করলাম। অঙ্কন করার পর এইভাবে প্রত্যেকটা ঠিক একই নিয়মে আমরা প্রত্যেকটা বার আমরা যে লেন্থ অফ বার ইন সেন্টিমিটার মেল এবং ফিমেলের যে ভ্যালুগুলো আছে তার রেসপেক্টে আমরা এখানে পিরামিডের বারগুলোকে করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমরা দেখাবো বাম দিকে মেল পপুলেশন এবং ডান দিকে ফিমেল পপুলেশন। তো আমরা এই দুটিকে আমরা দুই ধরনের কালার দিয়ে আমরা এখানে দেখিয়েছি। আমরা ব্লু কালার দিয়ে দেখিয়েছি বাম দিকে মেল পপুলেশন এবং পিঙ্ক কালার দিয়ে ডান দিকে দেখিয়েছি ফিমেল পপুলেশন। জেনারেলি ভাবে আমরা মেল পপুলেশন ব্লু এবং ফিমেল পপুলেশন পিঙ্ক দিয়ে দেখানোর চেষ্টা করি। যদি তোমাদের কলেজ থেকে যদি কোনো কালার ডিভিশন যদি বলে দেয় তাহলে তোমরা সেই কালার ইউজ করি এই এসএক্স পিরামিডের যে ডায়াগ্রামটা সেটাকে তোমরা এখানে করবে। তো আমি আমার সুবিধার্থে আমরা যে ব্লু কালারটা সেটা আমরা মেল পপুলেশনে দেখিয়েছি এবং ফিমেল পপুলেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি পিঙ্ক কালার। এবারে আমরা দেখাবো যে চাইল্ড এজ, ইয়াং এজ এবং ওল্ড এজ কোথায়। তো তার জন্য আমরা এখানে আলাদা আলাদা সিম্বল এখানে ইউজ করেছি। 0 to 4 থেকে 10 to 14 যেহেতু আমাদের এখানে চাইল্ড এজ গ্রুপ, যেটি আমি থিওরি আলোচনার ক্ষেত্রেই তোমাদেরকে বলেছি, তাই এটিকে কিন্তু আমরা একটি হ্যাচুরিং দিয়ে কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। করার পর তারপরে আমরা
অ্যাবাভ 15 থেকে 55 ইয়ার্স ওটা হলো আমার ইয়াং এজ গ্রুপ, তাই এটিকে কিন্তু আমরা সেভাবে কোনো সিম্বল দেখাইনি। যদি তোমাদের কলেজ থেকে যদি কোনো সিম্বল দিতে পারে তাহলে কিন্তু তোমরা এখানে সিম্বল ইউজ করতে পারো। আর আরেকটি যেটা আছে সেটা হলো 60 অ্যাবাভ বা 60 প্লাস হয়ে গেলেই সেটা হয়ে যাচ্ছে যেহেতু ওল্ড এজ, তাই কিন্তু আমরা এখানে ভার্টিক্যালি ভাবে কিন্তু ডটেড লাইন নিয়ে আমরা এখানে ওল্ড এজ গ্রুপটাকে এখানে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। দেখানোর পর আমরা এখানে সাইডে লিজেন্ড করে দেবো যে আমরা কি কি সিম্বল দিয়ে বা কি কি কালার দিয়ে মেল এবং ফিমেল ডিস্ট্রিবিউশন এবং সিম্বলের মাধ্যমে কিভাবে চাইল্ড এজ, ইয়াং এজ এবং ওল্ড এজকে দেখিয়েছি। দেখানোর পর আমরা এখানে একটি স্কেল করে নেব। যেহেতু আমরা হরিজেন্টাল স্কেলে 1 সেন্টিমিটার টু 2% পপুলেশন ধরেছি মেল এবং ফিমেলের ক্ষেত্রে, ঠিক একইভাবে আমরা স্কেলের মাধ্যমে এখানে লিখে দেখিয়ে দেবো। এবং ভার্টিক্যাল স্কেল অর্থাৎ এজ গ্রুপগুলোকে আমরা যেহেতু 0.5 গ্যাপ নিয়ে আমরা এখানে দেখিয়েছি, তাই 0.5 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 5 ইয়ার্স এজ গ্রুপ। 5 ইয়ার্স বলতে 0 to 4, 5 to 9 এবং 10 to 14 এর মধ্যে যে আমরা যে ব্যবধানটা যেটা পাচ্ছি সেই ব্যবধানটা হলো 5 ইয়ার্স এজ গ্রুপস। তো আমরা সেটাকে এইভাবে দেখিয়েছি। দেখানোর পর আমরা এখানে নিচে লিখে দেবো, যেহেতু এটা এজ গ্রুপের মধ্যে যেহেতু আমরা এটিকে এজ গ্রুপ দেখিয়েছি তাই আমরা এখানে নিচে লিখে দেখিয়ে দেবো এটি হচ্ছে এজ গ্রুপ। এবং আমরা এই ব্লু পোর্শনটা দেখিয়েছি পার্সেন্টেজ অফ মেল পপুলেশন টু টোটাল পপুলেশন, এবং পিঙ্ক যে এজ গ্রুপ সেটা আমরা দিয়ে দেখিয়েছি পার্সেন্টেজ অফ ফিমেল পপুলেশন টু টোটাল পপুলেশন। দেখানোর পর আমরা একটি হেডিং দিয়ে দেবো এসএক্স পিরামিড শোয়িং দ্য রিগ্রেসিভ টাইপ অফ এ সিলেক্টেড প্লেস। তো আমরা এইভাবে পুরো ডায়াগ্রামটাকে আমরা এখানে সম্পূর্ণ করলাম। করার পর এবারে আমরা একটা ইন্টারপ্রিটেশন লিখব। ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি যে আমরা বার্থ রেট, ডেথ রেট, ডিপেন্ডেন্সি রেশিও, সেক্স রেশিও এবং লাইফ এক্সপেক্টেন্সি এই কম্পোনেন্টগুলোকে কিন্তু প্রত্যেকটা ফর্মুলার মাধ্যমে আমরা ইউজ করে আমরা ইন্টারপ্রিটেশন করব। তো যদি আমরা এই সমস্ত কম্পোনেন্টগুলো দিয়ে বা এই সমস্ত উপাদানগুলোর মাধ্যমে যদি আমরা এর ইন্টারপ্রিটেশন করি তাহলে ইন্টারপ্রিটেশন কিন্তু অত্যাধিক দৃঢ় ও মজবুত হবে। এছাড়াও আরেকটা জিনিস এখানে বলে রাখছি, সেটা হলো যে পরীক্ষায় যদি আমাকে বলে দেওয়া থাকে যে ডেটা শিটের পর যে উল্লিখিত পিরামিডটি কোন পিরামিডের অন্তর্গত, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে আমাকে উল্লেখ করতে হবে। আর যদি আমাকে পরীক্ষার ক্ষেত্রে নাও বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে ইন্টারপ্রিটেশনের মধ্যে কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি এই যে ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে যে এসএক্স পিরামিড ডায়াগ্রামটা অঙ্কন করলাম সেটি কোন পর্যায়ের অন্তর্গত। যেমন আমার এই পিরামিডটা দেখে আমরা এখানে অ্যানালাইসিস করেই দেখতে পাচ্ছি যে আমার এই পিরামিডটি রিগ্রেসিভ টাইপের অন্তর্গত, অর্থাৎ এক্সপেন্সিভ টাইপের মধ্যে অন্তর্গত হলেও তার শেপটা খুবই আলাদা। অর্থাৎ আমরা এখানে বলতেই পারছি যে বার্থ রেটটা কিন্তু স্টিল হাই এবং ডেথ রেটটা কিন্তু হাই হলেও কিছুটা পরিমাণে একটু ফল করেছে। এবং এখানকার যে ডিপেন্ডেন্সি রেশিও, এখানে চাইল্ড ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু অত্যাধিক হাই। তো এইভাবে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে চার্টের মাধ্যমে অনুধাবন করেছি সেই চার্টের মাধ্যমেও কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলোকে কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু কোনটি কোন পিরামিড সেটাকে কিন্তু আমাদের দেখে কিন্তু বুঝতে হবে, বুঝে কিন্তু আমাকে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কিন্তু লিখতে হবে। আর যদি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বলেই দেয় যে কোনটা কোন পিরামিডের অন্তর্গত, সেটাকেও কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু বৈশিষ্ট্যগুলো বুঝে শুনে নিয়ে কিন্তু করতে হবে। আমরা এমন কোনো পিরামিড লিখে দেব না যে যার সঙ্গে আমার বৈশিষ্ট্য এবং আমার অঙ্কিত যে পিরামিড সেটির অমিল দেখা যাচ্ছে। তাই মাথা ঠান্ডা করে আমি যে চারটিকে তোমাদের দেখিয়েছি, চারটে পিরামিডের যে বৈশিষ্ট্য সহ যে চারটি, সেই চারটিকে ভালো মতো করে পড়বে, পড়ে দেখবে যে তুমি যে পিরামিডটা অঙ্কন করেছো সেটি তোমার ওই যে চারটে যে পিরামিডের টাইপ কোন টাইপের মধ্যে পড়ছে এবং কোন বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার এই আঁকার মধ্যে মিল পাচ্ছ, তাহলে কিন্তু সেই পিরামিডটি সেই পিরামিডের অন্তর্গত হবে। হয়তো প্রোগ্রেসিভ হতে পারে, হয়তো রিগ্রেসিভ হতে পারে, হয়তো ইন্টারমিডিয়েট হতে পারে, বা হয়তো হতে পারে স্টেশনারি টাইপ অফ পিরামিড।